আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্যে দিয়ে ভোটের ঢাকে কাঠি পড়ল ভোট উৎসবের আমেজে জেলা আদালত চত্বর। ঘরের উপরে ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা মা ও ছেলে। জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হতে চলেছে নতুন দুটি ট্রেনের খুশির হাওয়া শহর জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্যে দিয়ে যেন বাংলার ভোটের ঢাকে পড়ল কাঠি। ভোট উৎসবের আমেজে জেলা আদালত চত্বর। গত কয়েক সপ্তাহ ধরে প্রচারের পর অবশেষে মঙ্গলবার ভোটদান পর্ব শেষ হয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের। রাজ্যের বিভিন্ন জেলা আদালতগুলির সঙ্গে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত চত্বরে বিগত কয়েকদিন লক্ষ্য করা যায় প্রার্থীদের সমর্থনে পোস্টার ফ্লেক্স নিয়ে প্রচার। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অবজারভার আইনজীবী সোমনাথ পাল এ প্রসঙ্গে জানান, পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলরের দ্বাদশ নির্বাচনের ভোটদান পর্ব সমাপ্ত হয়েছে। মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে থেকে 23 জন নির্বাচিত হবেন। এটা রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে। এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে, প্লাস আন্দামান। জলপাইগুড়িতে কত সিট বা কী বিষয় যদি বলেন? জলপাইগুড়িতে সিট বলতে ওইভাবে জলপাইগুড়ি সিট ফিট নাই। রাজ্যে টোটাল 23 জন জিতবে। 23 জনের মধ্যে 5 জন মহিলা সিট রিজার্ভ আছে, বাদ বাকি 18 জন জেনারেল থেকে জিতবে। আর আমাদের জলপাইগুড়িতে কারা কারা দাঁড়িয়েছে বা জলপাইগুড়ি থেকে আমি দাঁড়িয়েছি আর গৌতমবাবু দাঁড়িয়েছে, 2 জন। এটা সারা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের 12th নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ থেকে 75 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে থেকে 23 জন প্রার্থী বিজয়ী ঘোষিত হবে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে 2 জন প্রার্থী তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল আমাদের নির্বাচনের ভোট পোলিংয়ের প্রথম ডেট ছিল, আজকে দ্বিতীয় দিন। আজকে 6টার সময় আমাদের ভোট পোলিং শেষ হয়ে যাবে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই ভোট প্রক্রিয়া চলছে এবং যেহেতু আইনজীবীদের নির্বাচন এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে সকলে এই নির্বাচন প্রক্রিয়ায় অত্যন্ত আনন্দের সঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলাফল আমাদের এই ফলাফল জলপাইগুড়ি থেকে ঘোষিত হবে না। আমাদের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে ব্যালট বক্সগুলো সেগুলো বার কাউন্সিলের ইনস্ট্রাকশন অনুযায়ী জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে জমা দিতে হবে এবং জলপাইগুড়ি জেলা শাসকের অফিস থেকে তাদের নির্দেশিত পথে কলকাতায় বার কাউন্সিলের অফিসে নিয়ে যাওয়া হবে এবং 15ই মার্চের মধ্যে যা ঘোষিত আসে 15ই মার্চের মধ্যে ফলাফল ঘোষিত হবে। অপরদিকে এই নির্বাচন প্রসঙ্গে বার কাউন্সিলরের সদস্য পদে পুনরায় প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী গৌতম দাস জানান, সুপ্রিম কোর্টের একটি কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হলো রাজ্যের মোট 83টি সেন্টারে, যার মধ্যে জলপাইগুড়ির নবাববাড়িতে অবস্থিত জেলা আদালত অন্যতম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের এটা 12তম সাধারণ এই নির্বাচন। আজকে 9 তারিখ আর 10 তারিখ 2 দিনের এই নির্বাচন চলছে। আজকে দ্বিতীয় দিন। নির্বাচনটা পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে নিযুক্ত একটা কমিশনের মাধ্যমে। যে কমিশনের চেয়ারম্যান হচ্ছেন জাস্টিস কৃষ্ণা রাও, উনি মণিপুরের চিফ জাস্টিস ছিলেন। ওনার সঙ্গে রয়েছেন জাস্টিস অসীম কুমার রায় এবং অ্যাডভোকেট জেনারেল। এই ভোট আমাদের এখানে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে জলপাইগুড়ি কোর্টে আমাদের এখানে সেন্টার পড়েছে। এই সেন্টারে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে মোট 83টা সেন্টারে ভোট গ্রহণ করা হচ্ছে। ফলাফলটা এখন না, ফলাফল বলতে সমস্ত যে এখানে ভোটের বাক্সগুলো সেগুলো হচ্ছে স্ট্রং রুমে প্রিজার্ভ করা হচ্ছে ওদের নির্দেশ অনুযায়ী। এগুলো সব চলে যাবে কলকাতাতে, কলকাতা স্ট্রং রুমে জমা পড়বে। তারপরে গণনা শুরু হবে। কবে থেকে গণনা শুরু হবে এখনো পর্যন্ত সেটা নোটিফিকেশন হবে। অমিত বণিকের রিপোর্ট।
ঘরের ওপরে ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা মা ও ছেলে। মঙ্গলবার ভোররাত্রে ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন সাহেবপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, আমবাড়ি সংলগ্ন সাহেবপাড়া এলাকার বাসিন্দা মিলন মণ্ডল তার ছেলে শ্যাম মণ্ডলকে নিয়ে একটি কাঁচা ঘরের বসবাস করছিলেন। তাদের বাড়ির ঘরের পাশেই ছিল একটি বড় পাকুড় গাছ। মঙ্গলবার ভোরবেলায় প্রায় 4:30 নাগাদ হঠাৎই বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পান বাড়ির পাশের পাকুড় গাছটি ভেঙে সরাসরি তাদের ঘরের ওপরে পড়ে গিয়েছে। এই ঘটনায় ঘরের একাংশ ভেঙে যায়, তবে সৌভাগ্যবশত সেই সময় ঘরের অন্য পাশে থাকায় অল্পের জন্য প্রাণে বাঁচেন মা ও ছেলে। ঘটনায় আতঙ্ক ছড়ায়। ভেঙে যাওয়া ঘর নিয়ে এখন চরম সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া পরিবার। কিভাবে ঘর মেরামত করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। প্রশাসনের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন। দূরে উঠছি তো ওইটা আমি আবার ঘরে শুয়ে রয়েছি, শোয়ার পরেই সব দয় গাছে আমি এইরকম সব দয়কে ওই টাইমে আমার আবার একটু ঘুম ধরছে। ঘুম ধরার পরেই একেবারে এই যে টিন টুন নয়া যেসব পড়ছে, আমি তো আতঙ্ক হইয়া বয়ে কি হইলো, দরজা খুইলা দেখি গাছ সমানে দুয়ার ছায়া গেছে পইরা। তারপরে তো ওই যে মেয়ে আমার ছেলের ডাকে, ভাই উঠ উঠ দেখ কি হয়েছে। এরকম করতে করতে তো আমার শরীরে কই যে ডরে ভয় কাপ উঠে গেছে। তারপরে এই যে লোকজন চারিদিকে তারা আইলো, আয়া দেখি যে এরকম ঘর দুয়ারে সমানে গাছে পইরা। সবাই খালি কয় যে তোমাকে ভাগ্য ভালো, নাইলে যেরকম করে গাছ পড়ছে একটু নিয়ে আগায় পড়লে তো আমার শেষ হয়ে যেতাম। ছেলে নই আমি, যে ভগবান আছে আমার উপরে, নাইলে কি এরকম গাছ পইরা মানুষ বাঁচে? হ্যাঁ, অল্পের জন্যই তো সারাদিন এই যে খাওয়া দাওয়া নাই এই আতঙ্কই রয়েছে। মানে ভোরবেলা তো বাথরুম থেকে গেলাম, যাওয়ার পরে 10 মিনিট পরে মানে এরকম মানে আওয়াজ হচ্ছে। আওয়াজ হওয়ার পরে ঝুরমুর করে যখন পড়লো না, তখন পুরা চিৎকার। তখন আমার মেয়েকে বৌমাকে ডাইকা নিলাম, এদিকে ভাই মাই ঘরে, এদেরকে ডাকতেছি। এই ঘরে 2 জন ছিল, ভাই আর মা। আর ওই ঘরে ছিলাম আমি, আমার বৌমা আর আমার মেয়ে। হ্যাঁ, অল্পের জন্য প্রাণে বাঁচছি। মানে 10 মিনিট আগে যদি হইতো তাহলে তো মানে আমরাই শেষ হয়ে যায়। মানে কলপার থেকে হাত পা ধুয়ে মাত্র ঘরে গেলাম। হ্যাঁ, আজকেই ভোরবেলা। হ্যাঁ, আজকেই ভোরবেলা। আমরা 5 জনই আছি এখন বর্তমানে। হ্যাঁ, এই ঘরে 2 জন, মা ভাই। আর আমাদের কাজের কোনো লোকই নাই, ভাই একটা মানে মাথা ঠিক নাই, টাকা পয়সা মানে ইনকামের মতো ওই নাই। এই যে ভাঙে গেছে ঘর দুয়ার, এখন মানে কি করে কি করব। জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হতে চলেছে হলদিবাড়ি থেকে বামনহাট এবং হলদিবাড়ি থেকে বালুরঘাট, এই 2টি ট্রেনের। আগামীকাল রেলের উচ্চপদস্থ কর্মকর্তা ও জলপাইগুড়ির সাংসদের উপস্থিতিতে এই 2টি নতুন ট্রেনের যাত্রার শুভ সূচনা হবে। এই খবর শুনে সকলেই খুশি, কারণ ডুয়ার্সের বিস্তীর্ণ জঙ্গল পাহাড় পেরিয়ে এই ট্রেন চলাচল করবে। এই খবরে খুশি ভ্রমণ পিপাসুরা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই 2 ট্রেনের শুভ সূচনা হবে জলপাইগুড়ি স্টেশন থেকে, এমনটাই খবর। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা জানতে পারলাম রেলের একটা মেসেজ এসেছে, আমরা নাগরিক মঞ্চের তরফও দেখছি আর কি, ওই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখলাম গ্রুপের মধ্যে। তো আজকে শুনছিলাম চালু হবে 10 তারিখে, কিন্তু ওটা কোনোখানে পিছিয়ে 11 তারিখ হলো। ট্রেনটা যেই ট্রেনটা শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাট চলাচল করতো, এবং আরেকটি ট্রেন শিলিগুড়ি জংশন থেকে বামনহাট অবধি চলাচল করতো, যেটা হাসিমারা বানারহাট হয়ে চলাচল করতো। সেই ট্রেনগুলারই ওই শিলিগুড়ি জংশন থেকে এক্সটেনশন করে হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হলো। এ তো কৃষকদের বেশ একটা বেনিফিট হবে আগামী দিনে। আমরাও জলপাইগুড়িবাসী এই ব্যাপারে খুশি। আর আরও খুশি হতাম যদি হলদিবাড়ি অথবা কাশিয়াবাড়ি থেকে নিউ চ্যাংরাবান্ধা রেল লাইনটাকে জুড়ে দিত, তাহলে অল্প দূরত্বের মধ্যে আমরা কুচবিহারে যেতে পারতাম। বা এই ট্রেনগুলো দিয়েই একই রেক একই বগি দিয়ে আরও 100-150 কিলোমিটার কভার করে ফেলতে পারতো, চক্র রেল হিসেবে চলাচল করতে পারতো। এখন কি 2টা ট্রেন উদ্বোধন হচ্ছে, কোথা থেকে কোন পর্যন্ত? ওই যে বললাম যে একটা বালুরঘাট শিলিগুড়ি জংশন আর একটা বামনহাট শিলিগুড়ি জংশন। সেই শিলিগুড়ি জংশন অবধি এসে ওটা রাত্রি থেকে যেত, সেটাই এখন হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারিত হলো। সেটা এক্সটেনশন ওখানে করা হলো আর কি, মানে মোটামুটি 63 কিলোমিটার এক্সটেনশন করা হলো জলপাইগুড়ি ভায়া। অনেকে যারা সেবকে ঘুরতে যেতে পারে, হ্যাঁ একদম অবশ্যই ডুয়ার্স পুরো উপভোগ করতে পারবে।
জঙ্গল, পাহাড়, পর্বত সম্পূর্ণ সমতল সম্পূর্ণটাই এই ট্রেনের মাধ্যমে উপভোগ করতে পারবে। কখন চলবে শুনছেন? এটা যত সম্ভব সকালবেলা একটি হলদিবাড়ি থেকে ছাড়বে 4:30টায়, আর একটি ট্রেন ছাড়বে 5টায়। অমিত বণিকের রিপোর্ট। মঙ্গলবার চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে জলপাইগুড়ি সদর ব্লকের রিঙ্কুয়াঝাড় চা বাগানে এক গেট সভার আয়োজন করা হয়। ভোটার তালিকা সংশোধনের দাবিতে সরব হলেন শ্রমিকরা, পাশাপাশি সুর চড়ালেন একাধিক দাবি দাওয়া নিয়েও। সভা থেকে নির্বাচন কমিশন, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চা শ্রমিক নেতারা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর চা বাগানে বসবাস আর ভোটদান করলেও বহু আদিবাসী চা শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন শ্রমিকরা। তাঁদের দাবি, কোনো বৈধ ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন করা চলবে না, দ্রুতই নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। সভা শুরুর আগে উত্তরবঙ্গের চা শ্রমিক আন্দোলনের প্রয়াত নেতা মণিকুমার দান্নালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। যুদ্ধ বিধ্বস্ত ইরানে নিহত স্কুল পড়ুয়াদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন হয়। জয়েন্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ ভোটার তালিকার পাশাপাশি চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি, জমির পাট্টা এবং রাজ্য সরকারের ইএসআই আইন, শ্রম কোডের বিরোধিতার প্রশ্নে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে 2 দিনব্যাপী গেট মিটিং কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা প্রফুল্ল লাখড়া, গোবিন ওরাও, সুভাষিস সরকার, শিরিল ওরাও, রোহিত তির্কে, লালটু মোহাম্মদ সহ আরও অন্যান্যরা। সভা শেষে শ্রমিকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি চা বাগানের ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। সে আমরা 2015 সাল থেকে আন্দোলন করতে আসতেছি। এবার যদি সমাধান না হয় তা আমরা যে বৃহত্তর আন্দোলনে যাব। রাস্তা নাই, কোনো জায়গা আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর সাহায্য করতে পারতেছি না। আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে, যুবসাথী দিয়ে পোষাবে না। আমাদেরকে লাগে বাগানে মিনিমাম ওয়েজ, বাইরে চাকরি, ইন্ডাস্ট্রি, এগুলো লাগবে। যুবসাথী দিলে দাও, লক্ষ্মী ভাণ্ডার দিলে দাও, কিন্তু সাথে সাথে আমাদের যে ন্যায্যপনা আছে সেটা লাগবে। এই হলো আমাদের দাবি। এইসব নিয়ে আপনার বক্তব্য কি? এসব নিয়ে বক্তব্য, আমাদের চা বাগানের ভিতরে অনেক নাম বাদ চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়ে আছে যে পঞ্চায়েত মেম্বার তারও ডিলিট হয়ে আছে, বিচারধীন অনেকই আছে। সব দিকে যোগ করলে 1000 পার হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এসআইআরকে বলতেছি, ইলেকশন কমিশনকে বলতেছি যে আমাদের ভোটার লিস্ট বাগানের ক্ষেত্রে সুস্থভাবে দাও, ক্লিয়ার লিস্ট দাও, যতক্ষণ অব্দি ইলেকশন না হয়। শুধু আমাদের চা বাগানের ভিতরে না, এই এসআইআর সব চা বাগানের ভিতরে আছে। চা বাগানের সাথে সাথে চা বাগানের আলাদা যত আমাদের বাঙালবাসী আছে, চা পশ্চিমবাংলায় আছে, কোটি পার হয়ে গেছে এসআইআরের নাম বাদ যাওয়া। সেটা আমরা মানব না, সব আমাদেরকে নাম ঢুকাইতে লাগবে। শুভসাচী মজুমদারের রিপোর্ট। ভর্তির ফিস কমানো সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল সংগঠিত হলো। পাশাপাশি এআইডিএসওর উদ্যোগে ডিআই অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। মূলত স্কুল স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সেমিস্টার প্রথা চালু করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় অনেকটাই কম পাচ্ছে, বই আসে বেশ কয়েক মাস পর। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এই সকল বিষয়কে সামনে রেখে এবং সেই সব বিষয়কে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করলেন ছাত্রছাত্রীরা। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি 2020-র মধ্য দিয়ে এবং স্কুল স্তরে যে 11-12 সেমিস্টার প্রথা চালু হয়েছে, তার ফলে বাস্তবে শিক্ষার্থীরা খুব কম সময় পাচ্ছে শিক্ষা লাভ করার জন্যে। গার্জিয়ানরা বলছেন যে পরীক্ষা 2 মাস আগে তারা বই পেয়েছে এবং তারপরে পরীক্ষা হচ্ছে। নতুন শিক্ষানীতিতে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগকে প্রায় উপেক্ষা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্নীতিতে সরকারি শিক্ষক নিয়োগ আটকে আছে। সরকারের নিয়ম 240 টাকার বেশি শিক্ষার ফি গ্রহণ করা যাবে না। প্রত্যেকটা স্কুল 500 টাকা 600 টাকা করে শিক্ষার ফি গ্রহণ করছে, ভর্তির ফি নিচ্ছে এবং তারা রসিদ দেখাচ্ছে 240 টাকা, বাকি টাকা দেখাচ্ছে পেছনে।
যে শিক্ষকরা এই অনৈতিক কাজে বাধ্য হচ্ছেন তারা কী করে নৈতিকতার পাঠ দেবেন। ফলে আমরা ডিআই এর কাছে সমস্ত ছাত্রদের স্বার্থ সংগঠিত করে আজকে ডেপুটেশন দিচ্ছি। গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ, কিন্তু আপনারা আমাদের সংগ্রামের ইতিহাস জানেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে আন্দোলনকে নিয়ে যাব যাতে আমাদের গণতান্ত্রিক শিক্ষার দাবি সুনিশ্চিত হয়। অমিত বণিকের রিপোর্ট। রাতের অন্ধকারে খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায় ঘটে এই ঘটনা। সোমবার রাত্রিবেলায় ওই এলাকায় থাকা একটি খড়ের গাদায় হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাল দমকল বিভাগের কর্মীরা এসে প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটালি থানার পুলিশ। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে পরিষ্কার করে কিছুই জানা যায়নি। এদিকে ওই এলাকায় ছিল ঘন জনবসতি। আগুন ছড়িয়ে পড়লে এলাকার বহু বাড়িতেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তবে এদিন দমকল সঠিক সময়ে এলাকায় এসে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারেনি। কি করে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে দমকল ও মেটালি থানার পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির ডাকে ডিএম অফিসের অভিযানের ডাক। এসআইআর এর নামে নাগরিক হয়রানি, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কার্যালয়ে বসে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অসীম তরফদার এটাই জানান। তিনি বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার রাজীব ভবন থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত মিছিল করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের আগামীকাল ডিএম অফিসে, দ্যাট ইজ ডিইও যেটা বলে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে মেমোরেন্ডাম দেওয়ার ব্যাপার আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এসআইআর নিয়ে জলপাইগুড়ির সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির নিরসনে এবং গত 28 তারিখে যে আপনার ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, 28 তারিখে ভোটার লিস্টে বেরোতে আমরা কী দেখলাম, আমাদের কি দেখানো হলো, 1,08,000 অ্যাডজুকেটেড লিস্টে রয়ে গেল বাকি, এবং আরও 32,000 সামথিং সেটা ডাইরেক্টলি ডিলিট করা হলো। সম্পূর্ণভাবে ডিলিটেড যারা হয়েছে তারা জানতে পারলো না কেন তারা ডিলিটেড হলো। পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র দেওয়ার পরে ডিলিটেড হয়েছে। অ্যাডজুকেটেড যারা লিস্টে আছে তারা একটা সংখ্যার মধ্যে দিন গুনছে যে কখন তার নামটা ডিলিটেড জায়গায় চলে যায়। এই অচলাবস্থা নিরসন করবার জন্যই আমাদের আগামীকাল ডিএম অফিসে যে ডেপুটেশন দেওয়ার কথা তার প্রক্রিয়া আমরা চালাচ্ছি। এবং শুধু তাই নয়, আমরা সাধারণ জলপাইগুড়ির সর্বস্তরের যারা এই রাইট টু ভোট, ভোটাধিকার যাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা হরণ করবার যে চেষ্টা করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করি। এবং জলপাইগুড়ির সমস্ত মানুষ যারা অ্যাডজুকেটেড লিস্টে আছে এবং আপনার ডিলিটেড হয়ে আছে তাদের উদ্দেশ্যেও বলছি, আসুন আগামীকাল আমরা জলপাইগুড়ি ডিএম অফিস অভিযান করি। এবং আপনাদের সমস্যার সাথে কংগ্রেস অতীতেও ছিল, আগামীকালও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমাদের অঙ্গীকার। অমিত মরিকের রিপোর্ট। পরপর ভূমিকম্প, ফল্ট লাইনের উপরে অবস্থিত জলপাইগুড়ি শহর ডুয়ার্সের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ভূ গবেষকরা। তথ্য বলছে, চলতি ফেব্রুয়ারি মার্চ মাসে প্রায় 50টি ভূমিকম্প অনুভূত হয়েছে সিকিম থেকে শুরু করে দার্জিলিং আর জলপাইগুড়ি জেলায়। আর এতেই কপালে চিন্তার ভাঁজ ভূগোল প্রেমী প্রাক্তন শিক্ষক জ্যোতিশ্বর ভারতীর। এ প্রসঙ্গে বলতে গিয়ে অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি বলেন, আমাদের অবস্থান অনেকগুলি ফল্ট লাইনের মধ্যে একটির উপর, যাকে বাংলায় চ্যুতিরেখা বলা হয়। সেই কারণেই এই সময় প্রবল ভূমিকম্পের আশঙ্কা থেকেই যায়। ধরনের ভূমিকম্প যদি দার্জিলিং পার্বত্য অঞ্চলে বা সিকিমের পার্বত্য অঞ্চলে বা কাছাকাছি, এই সমস্ত অঞ্চলের কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প, মানে 5-এর উপরে 6 মাত্রা এরকম হয়, সেক্ষেত্রে আমার মনে হয় একটা বড় বিপর্যয় ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দার্জিলিং, গ্যাংটক ইত্যাদি বিভিন্ন জায়গা সহ কার্শিয়াং ইত্যাদি অঞ্চলে যেভাবে
বন জঙ্গল ধ্বংস করে কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে, তার ফলে এখানকার যে ভঙ্গিল পর্বতের গঠন, শিলা গঠন নরম ভঙ্গুর শিলা, সেই শিলার উপর প্রবল চাপ পড়ছে। তা স্বাভাবিকভাবেই সেগুলো একটু মানে এমন অবস্থায় রয়েছে যে একটু এদিক ওদিক হলেই বড় ধস বা বড় কিছু বিপর্যয় হয়ে যায়। ভূমিকম্প যদি নাড়াচাড়া পড়ে স্বাভাবিকভাবে এখানে ক্ষয়ক্ষতিটা বেশি হবে। যেখানে ঘন জনবসতি সেখানে তো ক্ষয়ক্ষতিটা বেশি হয়। তারপর কংক্রিটের এত বড় বড় বাড়ি ঘর এগুলো তৈরি করা, সেগুলো ধসে পড়তে পারে। ভৌমজলের অভাব ঘটছে, রান অফ বেশি হচ্ছে, ভরপা এগুলো বেশি হচ্ছে। ফলে ভৌমজল বা জঙ্গল যেগুলো মাটিকে শিলাকে ধরে রাখবে, সেটা ধরে রাখার মতন পরিস্থিতিটা থাকছে না। সুতরাং অবশ্যই ক্ষয়ক্ষতি এবং বিপর্যয়, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি, যে বিপর্যয় তো ধন সম্পত্তি এবং জীবনের ক্ষয়ক্ষতিকে বলে, সেটা অনেক বেশি বড় মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্যে দিয়ে ভোটের ঢাকে কাঠি পড়ল ভোট উৎসবের আমেজে জেলা আদালত চত্বর। ঘরের উপরে ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা মা ও ছেলে। জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হতে চলেছে নতুন দুটি ট্রেনের খুশির হাওয়া শহর জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।